ভয়াবহ জরিপ, আওয়ামী লীগের অবস্থা টলমল। মানবাধিকার প্রতিবেদনে ইউনূস সরকারের তীব্র সমালোচনা। খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী। পুতুলের এ বক্তব্যের বিষয়ে যা জানা গেল। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের বণিক সভাকে বলেছেন, এটা পুরোটাই রটনা। এই খবরে দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক। আর নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে, কে পারবে না, এরকম নানা আলোচনা চলছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ উত্তপ্ত হচ্ছে। সাম্প্রতিক এক জরুরি পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, আওয়ামী লীগ ছাড়া বৈধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ কোনো নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে। উপরে ওই কথাটি এসেছে হিউম্যান রাইটস সোর্স বা মানবাধিকার সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গে, যেখানে তারা বলেছে দেশটির চলতি প্রশাসন বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে সন্ত্রাস দমন ও আইন প্রয়োগের নামে নিপীড়ন করছে এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বন্ধ করে দেওয়া রাজনৈতিক স্পেস ও নির্বাচনী বৈধতার প্রশ্ন। মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমন আইনের অনুপ্রবেশ বা অতিরিক্ত প্রয়োগের মাধ্যমে বিরোধী গোষ্ঠীর ওপর দমন চালানো হচ্ছে। সেই কৌশলটি যদি অব্যাহত থাকে, তাহলে নির্বাচনকে প্রকৃতভাবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা কঠিন হয়ে পড়বে, বিশেষত যেখানে মূল বিরোধী গোষ্ঠী আওয়ামী লীগ সংগঠিতভাবে সক্রিয় এবং তাদের সমর্থক ভোট উচ্চ। সেখানে তাদের রাজনৈতিক উপস্থিতি বঞ্চিত করে নির্বাচন করা নৈতিক ও লিগ্যালভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে প্রতিবেদকরা মনে করছেন। জরিপে তলানিতে আওয়ামী লীগের সম্ভাব্যতা ঠিক নয়। অন্যদিকে কয়েকটি স্যাম্পল জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে দেখানো হয়েছে, আওয়ামী লীগের সরাসরি প্রার্থীর অনুপস্থিতিতেও তাদের রিজার্ভ ভোট বা অঙ্গীভূত সমর্থন দেশের বৃহৎ অংশে বজায় আছে। সংক্ষিপ্তভাবে বলা যায়, সামাজিক ও রাজনৈতিক চাপ সত্ত্বেও জনগণের মধ্যে নৌকা প্রতীকের প্রতি আস্থার চিহ্ন যে প্রচণ্ডভাবে রয়ে গেছে তার প্রমাণ আছে। অনুমান করা হয় প্রায় ৪৫% পর্যন্ত ভোট ব্যাকিং থাকতে পারে। এ ধরনের বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজকরা যদি এইগুলোকে উপেক্ষা করে দলটিকে বাইরে রেখে ভোট আয়োজন করেন, তাহলে সেটি রাজনৈতিক বৈধতার জন্য বড় প্রশ্ন দাঁড় করাবে। মানবাধিকার ও আইন শৃঙ্খলা, গ্রেপ্তার, মামলা ও বিরূপ প্রভাব। প্রতিবেদন ও স্থানীয় সদাশয় বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে ধরনের মামলা বৃদ্ধি ও গ্রেপ্তার অভিযান দেখা গেছে, তাতে রাজনৈতিক নেতৃত্বের অপসারণ বা নীরবীকরণ করার চেষ্টা লক্ষ্য করা যায়। এসব গ্রেপ্তার যদি প্রমাণিতভাবে মিথ্যা বা সংবিধান বিরোধী প্রমাণিত হয়, তাহলে তা আন্তর্জাতিক মানবাধিকার মাপকাঠিতে অত্যন্ত আশঙ্কাজনক। দেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত। এটি কেবল একটি মামলা নয়, বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা, ফিরে দাঁড়ানোর ঘোষণা, যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর। এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয়, এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে। শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে, তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্ম করতে চেয়েছে। আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে, গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে। বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভাসছে, নিরপরাধ লাশ, এবং তাদের কোনো অপরাধ কি ছিল না তা জানা যায় না, কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে। প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে, কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না, থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে, পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে। এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ডক্টর ইউনূস এই
আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র 12 দিনের এই অভিযানে প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা, পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা, সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান, অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট। এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে। আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগে আরও উল্লেখ আছে, গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে, আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন। 25 জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে, আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু, যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সময়। অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি। এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনীতিক, বিচারক, আইনজীবী, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে, যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে। সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল দায় মুক্তি অধ্যাদেশ, যা 2024 সালের 14 অক্টোবর ইউনূস সরকারের সময় জারি করা হয়। এতে স্পষ্ট নির্দেশ ছিল যে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগের মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা কবচ দিয়েছে। আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ কর্মীদের পিটিয়ে হত্যা, দোকানপাট, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, অগণিত পুলিশ সদস্যকে হত্যা, এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে। এই দায় মুক্তির মধ্যে ইউনূস প্রশাসন অপরাধীদের নয়, বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং পুলিশকে যৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এর সমালোচনা উঠলেও ইউনূস সরকারের প্রতি পশ্চিমা সমর্থন তখনও অটুট ছিল, এখন তো আছে, কিন্তু এখন সেই সমর্থন খানিকটা হলেও প্রশ্নবিদ্ধ। কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয়। ইউনূস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত, তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই। অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে। বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের 1 জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয়। ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে, অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ। দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে, কে পারবে না, এরকম নানা আলোচনা চলছে।
বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তো অংশগ্রহণ করতে দেওয়া হবেই না, সাথে জাতীয় পার্টি এবং 14 দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই আলোচনার মাঝে সরকারেরও এক ধরনের ইচ্ছা রয়েছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করার, কিন্তু আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কিনা সেটা একটা বড় ব্যাপার। কারণ বিভিন্ন দেশ, জাতিসংঘ, সর্বশেষ 6টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশের ভঙ্গিতে কথা বলা, এই ব্যাপারগুলো সরকারের মধ্যে এক ধরনের টেনশন তৈরি করেছে। এবং 6টি মানবাধিকার সংস্থার যে চিঠি, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে এ ব্যাপারে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না, সেই বক্তব্যই প্রমাণ করে যে এই চিঠি সরকারকে বেশ চাপে ফেলেছে। চাপে যখন ফেলেছে সরকারকে, তখন নতুন করে একটা আলোচনা সামনে এসেছে। চতুর্দিকের বিভিন্ন আলোচনা এবং প্রেক্ষাপট বিবেচনা করলে একটা আলোচনা বোধহয় বর্তমান সময়ে উস্কে দেওয়া যায় যে শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা, যেন অপ্রস্তুত আওয়ামী লীগ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কেন এই কথা বলছি? এই কথা বলছি কারণ সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ সংস্থা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়েছেন। গত 23 অক্টোবর এপিতে যখন তার সাক্ষাৎকার প্রকাশিত হয়, এপিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু কোনো ছেলেখেলা ব্যাপার নয়। মার্কিন মুলুকের সব থেকে প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি, আবার এপিতে সাক্ষাৎকার দেওয়ার ওই দিনই 23 তারিখেই মার্কিন সব থেকে প্রভাবশালী যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট, সেই ওয়াশিংটন পোস্টেও সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটা প্রকাশিত হয়। ওয়াশিংটন পোস্টে নিশ্চিত মার্কিন মুলুকের কিংবা মার্কিন সরকারের বিরাগভাজন কারো সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা নয়। তার মানে কি সজীব ওয়াজেদ জয় এক ধরনের লবিস্ট নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছেন, যার ফলে একই দিনে এপিতে সাক্ষাৎকার এবং ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার দিলেন, সেটা ঠিক আছে। মার্কিনের সব থেকে প্রভাবশালী দুটি গণমাধ্যমে তিনি তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, যদিও তিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এপিতে। সেই প্রকাশে তিনি কি বলছেন, সেই কথাগুলো যদি বর্তমান সময়ের আলোচনার প্রেক্ষাপটে এবং 6টি মানবাধিকার সংস্থার চিঠির প্রেক্ষাপটকে বিবেচনা করে মেলানো যায়, তাহলে সেরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে আহ্বান জানাতেও পারে। কি বাস্তবতা হচ্ছে তাহলে? সজীব ওয়াজেদ জয় কি বলেছিলেন, কোন প্রেক্ষাপটে এই কথা বলছি যে এরকমটা হতেও পারে, একটু সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবে যে জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায়। এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল, এপি কি শিরোনাম করেছিল? এপির শিরোনামটা দেখুন, জুলাই আগস্টের আন্দোলনের পুলিশি অ্যাকশনের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল, আউটসাইড বাংলাদেশ লিডার্স সেইজ অনলি অ্যান ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজ দ্য কান্ট্রি। অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে, তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে। মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে, আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে। তাদের শিরোনামটা দেখুন, সেখানেও একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে। এটা কি ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে। মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে, এই ইঙ্গিত যখন দেয়, তখন যে কথার ভিত্তিতে বলছি যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী হতেও পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে। কেন বলছি সেই কথা? সজীব ওয়াজেদ জয় সেই সাক্ষাৎকারে দুটি কথা বলেছেন এই নির্বাচন বিষয়ে। প্রথম কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনই দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। ইনক্লুসিভ নির্বাচন বলতে তিনি অবশ্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন, এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করা হয়েছে, বিশেষ করে 2014 এবং 2024-এ যে ধারাবাহিকতা রক্ষার জন্য তারা এই নির্বাচন করেছে, এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে, সেটা হচ্ছে যে বিএনপি 96-এর 15ই ফেব্রুয়ারি যে একা নির্বাচন করেছিল, কারো কথা না শুনে যে নির্বাচন করেছিল, তারা একবার নির্বাচন করেছিল, তারা কিন্তু এক মাসও টিকতে পারেনি। পরবর্তীতে সংবিধান সংশোধন করে পুনরায় ভোট দিতে বাধ্য হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে। বিএনপি একবার করেছিল, আওয়ামী লীগ মানে 3বার করে দেখিয়ে দিয়েছে যে তোমরা একবার করো, আমরা 3বার করে দেখিয়ে দিলাম যে আমরা পারি। ব্যাপারটা এরকম হতে পারে, নাও হতে পারে, মজার ছলে হয়তো বললাম। কিন্তু এই যে মানে সজীব ওয়াজেদ জয়ের এই কথার পাশাপাশি তিনি আর একটা কথা বলেছেন, যেটার কারণেই বলছি যে দুয়ে দুয়ে চার মেলানো যেতে পারে, বিভিন্ন ঘটনা প্রবাহ মেলানো যেতে পারে। সজীব ওয়াজেদ জয় আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে হলেও একটা সময় প্রয়োজন, একটা ব্রিদিং পিরিয়ড প্রয়োজন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তফসিল ঘোষণার আগে আগে তাদেরকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে সেই নির্বাচনে, প্রস্তুতিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।